আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের হিসাব বিজ্ঞান বিভাগ এবং বিবিএ অনার্স থার্ড ইয়ারের ব্যবস্থাপনা বিভাগ এবং সাথে ফাইন্যান্স এবং মার্কেটিং বিভাগ এবং বিবিএস পাস কোর্সের দ্বিতীয় বর্ষের বাংলাদেশ কর ব্যবস্থা বইয়ের ২০ নম্বর ধারার আয় বেতন খাতে আয় নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা বেতন খাতের আয় নিয়ে এবং আরো অনেকগুলো খাত নিয়ে আলোচনা করেছিলাম। তো ওই ক্লাসগুলো থেকে আজকের ক্লাসটা একটু ভিন্নভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এই ক্লাসটা তোমাদের বিশেষ করে কেমন লাগছে। কারণ এই ক্লাসে আমরা শুধুমাত্র বেতন খাতে আয়ের একটি ধারা বাসস্থান সুবিধা অর্থাৎ নিয়োগকর্তা কর্তৃক কর্মীকে যে বাসস্থান সুবিধা দিয়ে থাকে সেই বাসস্থান সুবিধা কিভাবে লিপিবদ্ধ করা হবে সেই জিনিসটাই আজকে দেখানোর চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো আমাদের এই উপস্থাপনাটা তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ ইজ অ্যাকাউন্টিং বাংলায় লাইক দিয়ে আমাদের পাশে থাকবা আশা করি। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা বাসস্থান সুবিধার কয় প্রকার সেটা আমরা একটু দেখে নিব। তো বাসস্থান সুবিধা মূলত 3 প্রকারের বাসস্থান সুবিধা দিয়ে থাকে। একজন নিয়োগকর্তা তার কর্মীকে 3 প্রকারের বাসস্থান সুবিধা দিয়ে থাকে। এক প্রকার হচ্ছে নগদ বাসস্থান সুবিধা, অর্থাৎ কর্মীকে বাসস্থান সুবিধা বাবদ নিয়োগকর্তা নগদ টাকা প্রদান করলে। আরেকটা হচ্ছে ভাড়ামুক্ত বাসস্থান, অর্থাৎ একটা কোয়ার্টার দিয়েছে কর্মীকে যেখান থেকে কোনো ভাড়া নেয় না নিয়োগকর্তা। আর 3 নাম্বার আছে কনসেশন হারে বাসস্থান, অর্থাৎ নিয়োগকর্তা কর্মীকে একটা বাসস্থান দিয়েছে বা একটা কোয়ার্টার দিয়েছে, কিন্তু সেই বাসস্থান বাবদ নিয়োগকর্তা কিছু পরিমাণ টাকা প্রতি মাসে তার বেতন থেকে কর্তন করে বা কর্মীকে নিয়োগকর্তাকে কিছু পরিমাণ ভাড়া পরিশোধ করতে হয়। এই 3টা সুবিধাই মূলত বাসস্থান সুবিধা। তো 3টা সুবিধা থেকে কোন সুবিধাটা কিভাবে আমরা ট্যাক্সের ফাইলে লিপিবদ্ধ করব সেটাই মূলত আজকে তোমাদের দেখাবো। এবং বেতন খাতের আয়ের এই টার্মটা খুব কমন একটি টার্মস এবং প্রত্যেকটা অঙ্কে এই টার্মসটা থাকে, বাসস্থান সুবিধার একটা না একটা ফরম্যাট থাকে। তো এখন আজকে আমি তোমাদের দেখাবো যে কোম্পানি থেকে যদি বা নিয়োগকর্তা থেকে যদি কর্মী নগদ বাসস্থান সুবিধা পেয়ে থাকে তাহলে কিভাবে লিখতে হবে, ভাড়ামুক্ত বাসস্থান সুবিধা পাইলে কিভাবে লিখতে হবে, কনসেশন হারে বাসস্থান সুবিধা পেলে কিভাবে লিখতে হবে, সেটা আজকে মূলত তোমাদের শেখাবো একবার আমরা উদাহরণ সহ। আজকের ক্লাসটি করলে বাসস্থান সুবিধা নিয়ে তোমাদের যত কনফিউশন সব কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে আসি নগদ প্রাপ্ত বাসস্থান সুবিধার কিভাবে লিপিবদ্ধ করতে হয় সেটা নিয়ে। এখানে দেখো আমরা একটা বক্স কাটলাম, আমরা দেখবো যে কোম্পানি কত টাকা নগদ দেয়, সেই নগদ প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতাটা আমরা এখানে লিখবো। এখান থেকে বাদ যাবে অকরদার্য, অর্থাৎ সরকার আমাদেরকে কতটুকু ট্যাক্স হার দিয়েছে সেটা এখান থেকে বাদ দিব। অকরদার্যের প্রথম নিয়ম হচ্ছে মূল বেতনের 50%, মূল বেতনের 50% করব। অথবা এখানে আরেকটা সুবিধা আছে বার্ষিক 3 লক্ষ টাকা, মানে মাসে 25,000 করে, বার্ষিক 3 লক্ষ টাকা। তো এখানে অকরদার্যের পরিমাণ হচ্ছে মূল বেতন যা থাকবে তার 50% করব এবং বার্ষিক 3 লক্ষ টাকা, এটা ফিক্সড, এটা নিয়মের 3 লক্ষ টাকা। এই দুইটা অ্যামাউন্টের মধ্যে যে অ্যামাউন্টটা কম হবে, ছোট অ্যামাউন্ট হবে, সেই ছোট অ্যামাউন্টটা এই পাশে নিয়ে আসবো। তার মানে এটা হচ্ছে অকরদার্যের পরিমাণ। এবার আমরা যা বাড়ি ভাড়া প্রাপ্ত হয়েছি সেখান থেকে এই অকরদার্যটা বাদ দিয়ে বাকি টাকাটা এখানে বসবে। অর্থাৎ এই অ্যামাউন্টটা যদি বড় হয়, অর্থাৎ প্রাপ্ত বাড়ি ভাড়ার ভাতাটা যদি অকরদার্যের বড় হয় তাহলে অবশিষ্ট অংশটুকু বসবে, আর যদি প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতাটা ছোট হয় তাহলে এখানে আর আসবে না। এভাবে আমরা নগদ প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা মূলত এন্ট্রি করে থাকি। এবার আমরা যাব ভাড়ামুক্ত বাসস্থান, অর্থাৎ কোম্পানি যদি বা নিয়োগকর্তা যদি তার কর্মচারীকে কোনো ভাড়ামুক্ত বাসস্থান দিয়ে থাকে, যেটাকে আমরা কোয়ার্টার বলি, ফ্রিতে যদি কোনো কোয়ার্টার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে মূল বেতনের 25% অথবা পৌরমূল্য, অর্থাৎ এই যে বাসস্থানটা দিয়েছে সেটা কোন স্থানে দিয়েছে ওই স্থানের একটা আনুমানিক ভাড়া মূল্য থাকে, ওটাকে পৌরমূল্য বলা হয়। এই মূল বেতনের 25% এবং পৌরমূল্য এই দুইটার মধ্যে যেটা কম সেটা কিন্তু সরাসরি মূল আয়ের সাথে যোগ হবে। এখানে কোনো অকরদার্যের সিস্টেম নাই, এখানে এই দুইটার মধ্যে কম্পেয়ার করে যেটা কম সেটা যোগ করতে হবে। 3 নাম্বার সিস্টেম হচ্ছে কনসেশন হারে বাসস্থান, অর্থাৎ একটা বাসস্থান দিয়েছে নিয়োগকর্তা কিন্তু সাথে কিছু ভাড়াও কর্তন করে। কনসেশন হারে বাসস্থান যদি দিয়ে থাকে তাহলে কি করতে হবে? তো তাকে যেহেতু একটা বাসস্থান দিয়েছে, নিয়োগকর্তা যেহেতু একটি বাসস্থান দিয়েছে, তাহলে আমাদের এখানে ভাড়ামুক্ত বাসস্থানের সেম নিয়মটা এখানে কাজ করতে হবে। অর্থাৎ মূল বেতনের 25% এবং পৌরমূল্য এই দুটার মধ্যে যেটা কম
সেইটা থেকে, অর্থাৎ এখানে দেখো যে নিয়মটা ভাড়ামুক্ততে ছিল সেম নিয়মটা এখানে আছে। শুধুমাত্র যেহেতু এখানে এই কনসেশন হারে মানে হচ্ছে নিয়োগকর্তা একটা ভাড়ার অংশ কেটে রাখে, তাই এখানে সে প্রকৃত যে ভাড়াটা দেয় সেই প্রকৃত ভাড়াটা বাদ দিয়ে বাকি টাকাটা এখানে বসাতে হবে। এ হচ্ছে মূলত বাসস্থান সুবিধার নিয়ম। এখন আমরা এই নিয়মগুলো কিভাবে প্রয়োগ করতে হয় সেটা তোমাদের দেখাবো। চলো আমরা কিছু কেস স্টাডি করে আসি। প্রথম আমরা দেখব এখানে নগদ প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা, অর্থাৎ নগদে যদি কেউ বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকে তাহলে সেটার কাজ কি হবে। এখানে আমরা নিয়মটা দেখেছি, যে নিয়মটা আমরা একটু আগে দেখেছিলাম সেটা পাশে রেখেছি। এখন আমরা এক একটা কেস সমাধান করতে থাকবো। প্রথম একটা কেস দেখলাম যে এখানে বার্ষিক মূল বেতন হচ্ছে 5 লক্ষ টাকা, আর বাড়ি ভাড়া ভাতা হচ্ছে মূল বেতনের 60%। মূল বেতন যা তার 60% হচ্ছে বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকে। এটা আমরা কিভাবে লিপিবদ্ধ করব? তাহলে এখানে দেখো আমরা প্রথমে লিখব বাড়ি ভাড়া ভাতা 5 লক্ষ টাকার 60% বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকে, তাহলে প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা হচ্ছে 3 লক্ষ টাকা। এখান থেকে আমাদের কি দিতে হবে? অকরদার্য। এই যে দেখো আমাদের নিয়মে ছিল অকরদার্য বাদ দিতে হবে। অকরদার্য দুইটা অপশন, একটা হচ্ছে মূল বেতনের 50 আর একটা হচ্ছে বার্ষিক 3 লাখ টাকা। তাহলে আমরা লিখি মূল বেতনের যদি 50% করি তাহলে আসে 2.5 লক্ষ টাকা। যেহেতু মূল বেতন 5 লাখ টাকা, 5 লাখ টাকার 50% 2.5 লক্ষ টাকা, এটা নিয়মের 50%। এবার বার্ষিক 3 লক্ষ টাকা, সর্বোচ্চ সীমা হচ্ছে বার্ষিক 3 লক্ষ টাকা, এটাও কিন্তু নিয়মের। তাহলে 2.5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা এই দুইটার মধ্যে ছোট কোনটা? এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 2.5 লক্ষ টাকা। এই যে এখানে 2.5 লক্ষ টাকা ছোট, তাহলে এখানে নিয়ম হচ্ছে 2.5 লক্ষ টাকা হচ্ছে কি ছোট। তো আমরা বার্ষিক প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা হচ্ছে 3 লক্ষ টাকা, আর আমাদের অকরদার্যের সীমা হচ্ছে 2.5 লক্ষ টাকা। তার মানে বাদ দিলে আর থাকে 50,000 টাকা। এই 50,000 টাকা এখানে বসাই দিব আমরা, অর্থাৎ এই 50,000 টাকার উপরেই কিন্তু কর নির্ধারণ করা হবে। আশা করি এই টার্মসটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা আরেকটি কেস দেখব। এখানে বার্ষিক মূল বেতন হচ্ছে 5 লক্ষ টাকা, আর বাড়ি ভাড়া ভাতা হচ্ছে মূল বেতনের 50%। তাহলে এখন কি করতে হবে? এখন দেখো, এখন আমরা আবার কি লিখব? প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা কতটুকু পাই আমরা? 5 লাখের উপর 50%, 2.5 লক্ষ টাকা। এটা হচ্ছে আমরা পাই কোথায়? আমাদের কোয়েশ্চেনে বলা আছে 50% পাই। এখন এখানে অকরদার্য নিয়ম, অকরদার্য নিয়ম তো মুখস্থ রুলসের। মূল বেতনের 50%, তাহলে মূল বেতনের 50% করলে কত আসে? এখানেও আসে 2.5 লক্ষ টাকা। আবার বার্ষিক কত? 3 লক্ষ টাকা। এই দুইটার মধ্যে কম কতটা? এই দুইটার মধ্যে কম হচ্ছে 2.5 লক্ষ টাকা। তাহলে 2.5 লক্ষ টাকা আমরা এখানে ছাড় পাবো। আর আমরা প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা হচ্ছে 2.5 লক্ষ টাকা, আর আমাদের ছাড়ের পরিমাণও কত? 2.5 লক্ষ টাকা। তার মানে এখানে কোনো টাকা আসবে না, অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা থেকে প্রাপ্ত কোনো অর্থই আর মূল আয়ের সাথে যোগ হবে না। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব কেস 3-তে। কেস 3-তে বলা আছে বার্ষিক মূল বেতন হচ্ছে 5 লক্ষ টাকা, আর বাড়ি ভাড়া ভাতা হচ্ছে মাসিক 30,000 টাকা করে। এখানে কত পার্সেন্ট না বলে মাসে বলে দিচ্ছে 30,000 টাকা। তাহলে আমরা কি লিখবো? প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা 30,000 গুণ 12, যেহেতু 30,000 করে মাসে পায়, 12 সমান 3,60,000 টাকা। এখান থেকে আমরা অকরদার্য করবো। অকরদার্য হচ্ছে মূল বেতনের 50%, তার মানে কত? 2,25,000 টাকা, যেহেতু মূল বেতন 5 লাখ টাকা। আবার বার্ষিক কত? 3 লাখ টাকা, এটা নিয়মের। তার মানে এই দুইটার মধ্যে কোনটা কম? 2.5 লক্ষ টাকা কম। তাহলে 2.5 লক্ষ টাকা বাদ দিলে 1,10,000 টাকা থেকে যায়। একই নিয়মে আরেকটা কেস স্টাডি দেখি আমরা। এখানে মূল বেতন হচ্ছে 6 লক্ষ টাকা, আর বাড়ি ভাড়া ভাতা হচ্ছে মাসিক 10,000 টাকা। তাহলে এটার কাজটা আমরা কিভাবে করব? দেখো, আমরা প্রথমে প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা লিখি। প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা হচ্ছে 10,000 করে, 12 মাসে আমরা পাই 1,20,000 টাকা। এবার এখান থেকে কি করব? অকরদার্য বাদ দিব। অকরদার্য কত? মূল বেতনের 50%। তার মানে দেখো 6 লক্ষ টাকার 50% হচ্ছে 3 লক্ষ টাকা, আমরা লিখলাম। আর বার্ষিক 3 লক্ষ টাকা, এটা তো রুলসের 3 লক্ষ টাকা। এর মধ্যে কোনটা অকরদার্য হবে? ছোটটি। এখন তোমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে তো 3 লাখ টাকা, দুইটাই সমান, তাহলে ছোট কেমনে হবে? তার মানে এখানে একটাকে ছোট ধরেই আমাদের এখানে বসাতে হবে। তাহলে আমরা ছোট ধরলাম কত? 3 লাখ টাকা। যেহেতু দুইটার মধ্যে যেটা ছোট সেটা আসবে, যেহেতু দুটাই সমান, সমস্যা নেই, আমরা একটাকে ছোট কল্পনা করে এখানে বসাই দিব। তার মানে আমাদের দেখো, আমাদের প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা হচ্ছে 1,20,000 টাকা, কিন্তু আমাদের ছাড়ের পরিমাণ হচ্ছে সর্বোচ্চ কত? 3 লাখ টাকা। তার মানে এখানে কোনো টাকা আসবে না। আশা করি নগদ প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে যে নিয়মটা, সেই নিয়মটা তোমরা যথাযথভাবে বুঝতে পারছো। এবার আমরা চলে যাব ভাড়ামুক্ত বাসস্থান। যদি কোম্পানি ভাড়ামুক্ত বাসস্থান দিয়ে থাকে তাহলে কি হবে? ভাড়ামুক্ত বাসস্থানের নিয়মটা আমরা পাশে রাখি।
আমরা ভাড়ামুক্ত বাসস্থানের মূল বেতনের 25% বা পৌরমূল্য যেটা ছোট সেটা সরাসরি ভাড়ার সাথে মানে মোট আয়ের সাথে যুক্ত হবে। এবার আমরা কয়েকটা কেস স্টাডি দেখি। এখানে বলা আছে বার্ষিক মূল বেতন ছিল 5 লক্ষ টাকা, করদাতা বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। এখন আমরা যে কাজটা করব দেখো, এখানে মূল বেতনের 25%, তাহলে 5 লক্ষ টাকার 25% হচ্ছে কত, 1,25,000 টাকা, যেটা আমাদের রুলসে বলা আছে মূল বেতনের 25%। আর পৌরমূল্য, তাহলে পৌরমূল্য এখানে বা বার্ষিক মূল্য কত দেওয়া আছে, 1 লক্ষ টাকা, তাহলে আমরা লিখবো এখানে 1 লক্ষ টাকা। এই যে 1,25,000 এবং 1 লক্ষ, এই দুইটার মধ্যে কোনটা কম, ছোটটি হচ্ছে 1 লক্ষ টাকা ছোট, এই জন্য এখানে 1 লক্ষ টাকা চলে আসবে। জাস্ট তোমার কাছে যদি ভাড়ামুক্ত সুসজ্জিত বাসস্থান দেওয়া হয় তাহলে মূল বেতনের 25% করে এবং যে পৌরমূল্য দেওয়া থাকবে সেই পৌরমূল্যটা এখানে লিখে ছোটটাই আমরা বাইরে লিখে দিব, তাহলে কাজটা হয়ে গেল। আরেকটা কেস স্টাডি দেখি। এখানে বার্ষিক মূল বেতন হচ্ছে 3 লক্ষ টাকা, করদাতা বিনা ভাড়ায় একটি অসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে, তাহলে বাসস্থানটা সুসজ্জিত হতে পারে, অসজ্জিত হতে পারে, যে বাসস্থানে হোক না কেন নিয়ম একই, যার এখানে বার্ষিক মূল্য হচ্ছে কত, 1 লক্ষ টাকা। তাহলে এখানেও আমরা সেম কাজ করব, মূল বেতনের 25%, 3 লক্ষ টাকার 25% হচ্ছে 75,000 টাকা, আর পৌরমূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। এই 75,000 এবং 1 লক্ষ টাকা এর মধ্যে ছোট হচ্ছে 75,000 টাকা, তাই এখানে মোট আয়ের সাথে 75,000 টাকা যুক্ত হবে। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা ভাড়ামুক্ত বাসস্থানের আরেকটা কেস দেখব। এখানে দেখা যাচ্ছে মূল বেতন 5 লক্ষ টাকা, করদাতা বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক ভাড়া মূল্য হচ্ছে 1,25,000 টাকা। তার মানে এখানে আমরা প্রথমে মূল বেতনের 25%, 1,25,000, আর পৌরমূল্য কত, পৌরমূল্য আমাদের দেওয়া আছে 1,25,000 টাকা। এর মধ্যে কোনটা আসবে, আসবে ছোটটি। তোমাদের একটু আগে বলেছিলাম যে এরকম দুইটা সমান থাকলে ছোট কোনটা, দুইটাই তো সমান, তাহলে আমরা কি করব, যে কোনো একটাকে ছোট ধরে এখানে বসাই দিব। এখানে কিন্তু অনেকে ছোটটা না পাইয়ে কি করে, এখানে খালি রেখে দেয় বা শূন্য লিখে দেয়, এটা কিন্তু ভুল। দুইটার মধ্যে তোমার ছোটটাই আসবে, তো যেহেতু দুইটাই সমান যে কোনো একটাকে ছোট ধরে আমরা বসাই দিব। এরপর 4 নম্বর কেসে আমরা দেখি, বার্ষিক মূল বেতন হচ্ছে 3 লক্ষ টাকা, করদাতাকে বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে, এইটুক বলা আছে। এটার পৌরমূল্য বা এটার যে বার্ষিক মূল্য, ভাড়া মূল্য, এটা কিন্তু দেওয়া নেই। তাইলে কি করবা, অনেক সময় এই প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি। আমরা কি করব, আমরা মূল বেতনের 25% নিয়ম যেটা আছে ওটা লিখে নিব 75,000 টাকা, এবং এখানে আমাদের যে পৌরমূল্য সেটাকে আমরা এখানে ডট ডট দিয়ে রাখবো, যেহেতু আমরা এটা জানি না। এখন এই দুইটার মধ্যে কম কোনটা, যেহেতু একটা জানি না, তো যেটা আছে আমরা ওটাকে কম ধরে বসাই দিব। তাই এখানে আমরা ছোটটি লিখে 75,000 টাকা বসাই দিব, যেহেতু আমরা পৌরমূল্যটা জানি না। আশা করি তোমরা ভাড়ামুক্ত বাসস্থানের নিয়মটাও বুঝতে পারছো। এবার আমরা চলে যাব কনসেশন হারে বাসস্থান। এখানে আমাদের নিয়মটা যে কি, মূল বেতনের 25% এবং পৌরমূল্য যেটা ছোট সেখান থেকে আমাদের প্রকৃত ভাড়াটা বাদ দিতে হবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিভাবে আসতে পারে দেখো। এখানে বলছে বার্ষিক মূল বেতন হচ্ছে 5 লক্ষ টাকা, নিয়োগকর্তা কর্তৃক তাকে কনসেশন হারে একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। উক্ত বাসস্থানের জন্য মাসে 25,000 টাকা ভাড়া কর্তন করে, 2500 টাকা ভাড়া কর্তন করে। তার মানে এখানে একটা ভাড়া কর্তন করতেছে। তাহলে আমরা কিভাবে দেখাবো, তাহলে আমরা লিখবো মূল বেতনের 25%, 1,25,000 টাকা, পৌরমূল্য হচ্ছে 1 লক্ষ টাকা যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে, এর মধ্যে যেটা ছোট সেখান থেকে আমাদের যে প্রতি বছর মাসে ভাড়া কাটে 2500 করে, তাহলে 12 মাসে কত, 30,000 টাকা। এই 30,000 টাকা আমরা প্রকৃত খরচটা বাদ দিব, বাদ দিয়ে বাকি টাকাটা বসাই দিব। শুধু কাজটা নতুন করে এটুকু অ্যাড হবে যদি কনসেশন হারে হয়। সেম এখানে বার্ষিক ভাড়া মূল্য আছে কত, 3 লক্ষ টাকা। এখান থেকে আমাদের নিয়োগকর্তা তাকে কনসেশন হারে একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে যার ভাড়া মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, আর উক্ত বাসস্থানের জন্য মাসে 2,000 টাকা ভাড়া কর্তন করে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে মূল বেতনের 25% 3 লক্ষ টাকা, এই 3 লক্ষ টাকার 25% করলে কত আসে, 75,000 টাকা। এখান থেকে পৌরমূল্য আছে কত, 1 লক্ষ টাকা দেওয়া আছে, এর মধ্যে ছোট কোনটা, 75,000 টাকা, যেহেতু এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 75,000 টাকা। এই 75,000 টাকা থেকে আমরা কি করব, প্রকৃত ভাড়া 2,000 করে, 2,000 টাকা করে 12 মাসে 24,000 টাকা বাদ দিব। তাহলে 75,000 থেকে 24,000 টাকা গেলে আর থাকে 51,000 টাকা। এই 51,000 টাকার উপর আমাদের কর নির্ধারণ করতে হবে। তো আশা করি তোমরা এই যে বাসস্থান ভাড়া নিয়ে, বাসস্থান ভাতা নিয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আশা করি তোমাদের আর থাকবে না। আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, এবং আমাদেরকে আরও ক্লাস তৈরি করার ক্ষেত্রে তোমাদের কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো দেখার জন্য।